গলা টিপে মারা হচ্ছে। গাছ লাগাইতে দেখি কিন্তু পানি দিতে দেখি না। গরমের আঁচ গায়ে লাগতেই রাজধানীতে গাছ লাগানোর হাঁক ডাক। প্রতি বছর কোটি কোটি টাকা খরচের পরও অযত্নে যাচ্ছে মরে। নিম্নমানের বিটুমিন ব্যবহারে গড়ছে সড়কের পিচ। বিটুমিনটা রোদ্রের তাপে গলে যাচ্ছে, ঠিক না করলে গাড়ি চালানোর সমস্যা। বৈশাখের উত্তাপে হাঁস ফাঁস নগর জীবন। জুমার নামাজে মসজিদে মসজিদে বৃষ্টির জন্য দোয়া, দেখা মিলতে পারে মেয়ের শুরুতে। কর্মে জ্বালা তো টেকতে পারি না, কি করবো আর, কর্মের খাতিলে বাইরে হইতে হয়। ছাতা দিয়ে আসলে কোনো কাজ হচ্ছে না। 2 মে থেকে কালবৈশাখী ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে, তাপমাত্রা সহনীয় পর্যায়ে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনেও লোডশেডিংয়ে নাকাল প্রান্তিক জনপদ। গ্যাস সংকটে বিভিন্ন প্ল্যান্ট। কারেন্ট আসতেছে যাচ্ছে। সুস্থ মানুষ, ফ্যান না থাকলে আমি থাকতে পারি না। আমরা তো চাবো লোডশেড মুক্ত রাখি। মেইন যোগান হলো আমার গ্যাস এবং তেলের যোগান দেওয়া। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ব্যাংককে শেখ হাসিনাকে রাজকীয় অভ্যর্থনা। থাই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে একটি চুক্তি ও 3টি সমঝোতা সই। বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও স্বাস্থ্য খাতে বিনিয়োগের আহ্বান। দেশের রাজনীতিতে ভারত পাকিস্তান। দিল্লির সহায়তায় আন্দোলন থামিয়েছে আওয়ামী লীগ, বলছে বিএনপি। ইসলামাবাদ উন্নয়নে বিস্মিত হলেও দেখতে পায় না বিরোধীরা, মন্তব্য ক্ষমতাসীনদের। তীব্র গরমের আঁচ গায়ে লাগতেই রাজধানীতে শুরু হয়েছে গাছ লাগানোর হাঁকডাক। প্রতি বছর ঢাকঢোল পিটিয়ে লাগানো হয় লাখ লাখ গাছ, কিন্তু প্রশ্ন হলো রোপণ করা এত এত গাছ যায় কোথায়? বাস্তবতা হচ্ছে কোটি টাকা খরচ করে গাছ রোপণ হয় ঠিকই, কিন্তু বাঁচিয়ে রাখার জন্য নেওয়া হয় না ন্যূনতম যত্ন। সীমাহীন অবহেলায় গলা টিপে গাছের এমন হত্যাযজ্ঞ চললেও যেন কারও নেই কোনো দায়, নেই কোনো জবাবদিহিতাও। রাশেদ বাপ্পির রিপোর্ট, ছবি তুলেছেন আমিনুল ইসলাম। রাজধানীর বাংলা মোটরে রোপণ করা এই গাছটির বয়স 4 বছরের কিছু বেশি। কোনো প্রকার মাটি প্রস্তুত ছাড়াই ইট পাথরের ভাঁজে লাগানো এই গাছটি এখনও টিকে আছে এক প্রকার ধুকে ধুকে। ওই সময় সংবাদ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় রাজধানীতে বৃক্ষরোপণের নামে চলা নৈরাজ্য। কিন্তু প্রশ্ন হলো 4 বছরের ব্যবধানে কতটুকু বদলেছে পরিস্থিতি? সবুজ বন্ধু গাছের সামগ্রিক চিত্র দেখার আগে নজর দেয়া যাক 4 বছর আগে, অর্থাৎ প্রায় একই সময়ে একই এলাকায় লাগানো অন্যান্য গাছের দিকে। তবে ক্যামেরার চোখে গাছের অস্তিত্ব খুঁজে পাওয়াই দুষ্কর। পরিচর্যার অভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে অনেক আগেই। পরিবর্তন আসেনি গাছ রোপণ পরিকল্পনায়ও। পথের ধারে মাটির কিছুটা অস্তিত্ব মিললেই পুঁতে দেয়া হয় গাছ। করা হয় না মাটির পরিমাণ কিংবা গাছের প্রজাতি নিয়ে কোনোরূপ বাছ বিচার। এ যেন তামাশা ছাড়া আর কিছুই নয়। গাছ লাগাইতে দেখি কিন্তু পানি দিতে দেখি না। তার জন্য যে খাদ্যের দরকার, তার জন্য যে নিরাপত্তা, তার যে পরিচর্যার দরকার, সেইগুলোর কিছুই নাই। গরমের সময় আমরা বলি অনেক গরম, কিন্তু আমি চাইলে কিন্তু আমার বাড়ির সামনে 2টা গাছ লাগাতে পারতাম, কিন্তু আমি সেটা না করে কি করছি, 2টা রুম বাড়াচ্ছি যেন বাড়তি আয় করতে পারি। কথা ছিল বিভিন্ন ফাঁকা জায়গার মতো সবুজে ভরে উঠবে ফুটওভার ব্রিজও। সেই লক্ষ্যে লাগানো হয় দৃষ্টিনন্দন গাছও, কিন্তু ধুকে ধুকে নিঃশেষ হওয়া গাছের খালি টব এখন রূপ নিয়েছে দৃষ্টি দূষণের কারণ হিসেবে। গাছকে গলা টিপে মারা হচ্ছে, মেরে ফেলছে, কারণ এটাতে পানি দেওয়া হয়নি, এখানে কোনো যত্ন নাই। প্রতি বছরই এটা লাগায়, মরে যায় আবার লাগায়, মরে যায় আবার লাগায়। এটা বাণিজ্য প্রক্রিয়া। গাছের সাথে যেরকম আচরণ করা হচ্ছে, এটা এক ধরনের শাস্তিযোগ্য ক্রাইম এবং এটা হত্যাকাণ্ড বলা যেতে পারে। এ তো গেল বৃক্ষ রোপণ কিংবা যত্ন আত্মের বিষয়, কিন্তু এর বাইরেও উন্নয়ন কিংবা প্রয়োজনের অজুহাতে এই শহর থেকে এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি সবুজ নিধন। বিনিময়ে বিক্ষিপ্ত ও অপরিকল্পিতভাবে কিছু গাছ রোপণ করা হলেও সেখানেও নেই কোনো যত্নের ছোঁয়া। একটি আদর্শ নগরে সবুজের প্রয়োজন অন্তত 20 ভাগ। সারা দেশে 14 ভাগ থাকলেও ঢাকায় আছে মাত্র 8 ভাগ। এর মধ্যে আবার সমৃদ্ধ আর পরিবেশ বান্ধব গাছ আছে মাত্র 2 ভাগ। পরিণাম, এই নগরে গত 7 বছরে তাপমাত্রা বেড়েছে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। আগে অনেক বড় বড় গাছ ছিল,
তারপর ওইগুলো কেটে এখন ছোট ছোট বিউটিফুল গাছ লাগিয়েছে, ছোট গাছ। সেই পরিমাণে কি অক্সিজেন দিচ্ছে? বাতাসে অক্সিজেন কমে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে। আমাদের টার্গেটটা কি? কার্বন ডাইঅক্সাইড কমাবো, অক্সিজেন বাড়াবো। ঢাকা শহরে এতদিন যা গাছ লাগিয়েছি একটা তো কোনো পরিকল্পনা নেই। পরিকল্পনা ছাড়া দেখি আমরা কিন্তু সাফার করছি। এমন অবিচারের কারণ হিসেবে দিনের পর দিন কর্তৃপক্ষের খামখেয়ালিপনা ও জবাবদিহিতার অভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। যদিও পরিকল্পিত বৃক্ষরোপণে ফেরার প্রতিশ্রুতি সংশ্লিষ্ট দপ্তরের। নগর বনায়ন সেটা নিয়ে কিন্তু আমরা চিন্তা করছি, এটা অতীতে এক সময় ছিল, তারপরে এটা নিয়ে আমরা খুব একটা এগোতে পারিনি। তো আমরা এটা নিয়ে সিটি কর্পোরেশনের সাথে কথা বলতে চাই। দাবদাহে প্রাণ প্রকৃতির এই ছন্দপতন থেকে মুক্তির জন্য বিকল্প নেই সবুজ বিপ্লবের। যেদিন পৃথিবীর শেষ গাছটি কেটে ফেলা হবে, শেষ মাছটি ধরে ফেলা হবে, শেষ নদীর জলও বিষাক্ত করে ফেলা হবে, ঠিক সেদিনই মানুষ বুঝবে টাকা খেয়ে বাঁচা যায় না। বিখ্যাত এই প্রবাদ বাক্য সত্য না হোক, শুভবুদ্ধির উদয় হোক আমাদের সবার মাঝে। রাশেদ বাপ্পি, শুভ সংবাদ, ঢাকা। ভরা গ্রীষ্মে সরবরাহ বাড়ানোর সিদ্ধান্তের মধ্যেও প্রাকৃতিক গ্যাসের অভাবে হোঁচট খাচ্ছে চাহিদা মাফিক বিদ্যুৎ উৎপাদন। সর্বোচ্চ ক্ষমতায় প্ল্যান্ট চালানোর নির্দেশনা থাকলেও বাস্তবে তার মিল নেই। সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীর দাবি, চাহিদা মতো গ্যাস পেলে সর্বোচ্চ 18,000 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এদিকে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনেও লোডশেডিংয়ের ভোগান্তিতে নাকাল প্রান্তিক জনপদের মানুষ। ব্রাহ্মণবাড়িয়া থেকে ফিরে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় আরও জানাচ্ছেন দেবাশিস রায়। তীব্র তাপদাহের এই সময়ে পাল্লা দিয়ে বেড়েছে বিদ্যুৎ চাহিদা। খেটে খাওয়া মানুষ অল্প বিস্তর সুযোগে বৈদ্যুতিক পাখায় কিছুটা শীতল হতে চাইলেও তাদের নাজেহাল অবস্থা অপরিকল্পিত লোডশেডিংয়ে। প্রশ্ন হলো, দেশে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা প্রায় 150, উৎপাদন সক্ষমতাও 26,000 মেগাওয়াটের ঘর ছাড়িয়েছে। তবু কেন লোডশেডিংয়ের ভোগান্তি? এর উত্তর কিছুটা পাওয়া গেল দেশের প্রথম পাওয়ার হাব হিসেবে স্বীকৃত আশুগঞ্জের এই কেন্দ্রগুলোতে। এখানে ছোট বড় মিলিয়ে সরকারি বিদ্যুৎ উৎপাদনের ইউনিট 6টি, কিন্তু সবগুলো চলছে না পর্যাপ্ত গ্যাসের অভাবে। যেই পরিমাণ গ্যাস এই মুহূর্তে অ্যালোকেশন হচ্ছে, তাতে আমরা আরও 200 মেগাওয়াটের মতো চাইলে দিতে পারি যে কোনো মুহূর্তেই, কিন্তু গ্যাস না পাওয়াতে সেটা পারছে না। এই মুহূর্তে 1200 মেগাওয়াট চলছে, সক্ষমতা 1600 মেগাওয়াট, বাকি 400 মেগাওয়াট হচ্ছে না গ্যাসের, এই মুহূর্তে গ্যাসের অভাব। একে তো সংকট, তার ওপর খাতা কলমে বিদ্যুৎ উৎপাদন খাতে গ্যাসের সরবরাহ বাড়ানো হলেও চাহিদা পূরণ হচ্ছে না পুরোটুকু। চলতি মাসে সর্বোচ্চ 16,233 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এই মৌসুমে 18,000 মেগাওয়াট পর্যন্ত চাহিদার প্রক্ষেপণ সরকারের। শঙ্কা আছে প্রাথমিক জ্বালানি কেনার প্রয়োজনীয় অর্থের সংকুলান নিয়েও। আমার মেইন সমস্যা হলো যে পাওয়ার প্ল্যান্টগুলি চালু রাখ। আমরা তো চাবো লোডশেড মুক্ত রাখতে। আমি তো বললাম পাওয়ার প্ল্যান্ট তৈরি, ওই লেভেল পর্যন্ত ট্রান্সমিশন লাইনও তৈরি আছে, 18,000 পর্যন্ত দেওয়া, ডিস্ট্রিবিউশনও তৈরি আছে। মেইন যোগান হলো আমার গ্যাস এবং তেলের যোগান দেওয়া। আমরা কিছু টাকা পেয়েছি, কিছু টাকা আমরা এই কয়েকদিনের মধ্যে পাবো আশাবাদী, বাট এটা অতি সামান্য। বাট আমার কাছে মনে হয় যে এটা একটা ফ্লো থাকা উচিত। সর্বোচ্চ চাহিদার এই সময়ে বিদ্যুৎ উৎপাদনে প্রতিদিন গ্যাসের চাহিদা কম বেশি 230 কোটি ঘনফুট হলেও সরবরাহ বাড়ানোর সিদ্ধান্তের পরও 135 কোটি ঘনফুটের বেশি গ্যাস পাচ্ছে না পাওয়ার প্ল্যান্টগুলো। ফলে সঞ্চালন এবং উৎপাদন মিলিয়ে অন্তত 1.5 থেকে 2,000 মেগাওয়াট বিদ্যুতের লোডশেডিং নিয়েই পার হচ্ছে দিন। প্রান্তিক পর্যায়ে বিদ্যুৎ শতভাগ ঘোষণা করা হলেও শুধুমাত্র প্রাথমিক জ্বালানির অভাবেই এই আশুগঞ্জের পাওয়ার হাবের সবগুলো ইউনিট চালানো সম্ভব হচ্ছে না পূর্ণোদ্যমে। এমন সংকটগুলোর সমাধান না হলে শতভাগ বিদ্যুতের সুফল মানুষের ঘরে ঘরে পৌঁছানো দুষ্কর হবে বলছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা। দেবাশিস রায়, সময় সংবাদ, আশুগঞ্জ পাওয়ার স্টেশন, ব্রাহ্মণবাড়িয়া। অন্য প্রসঙ্গ, বিনিয়োগের জন্য থাইল্যান্ডকে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল ছেড়ে দেবে বাংলাদেশ। পাশাপাশি দেশটির সঙ্গে এই বছরই মুক্ত বাণিজ্য চুক্তি সইয়ের জন্য আলোচনা শুরু হবে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুদেশের আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকের পর 5 কূটনৈতিক দলিলে সই করে ঢাকা ব্যাংকক। যৌথ সংবাদ সম্মেলনে শেখ হাসিনা থাইল্যান্ডকে বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিনিয়োগের প্রস্তাব দেন।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 6 দিনের সফরে এখন ব্যাংককে। সফরের তৃতীয় দিন সকালে দেশটির গভর্নমেন্ট হাউসে পৌঁছালে এভাবেই লাল গালিচায় রাজকীয় সংবর্ধনার আয়োজন করা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে। রীতি অনুযায়ী 3 বাহিনীর চৌকস দল সশস্ত্র সালামে সম্মান জানায় শেখ হাসিনাকে। বাজানো হয় 2 দেশের জাতীয় সঙ্গীত। শ্রেথা থাভিসিনকে সঙ্গে নিয়ে গার্ডও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 2 শীর্ষ নেতা একান্ত বৈঠক করেন। সেখানকার পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন শেখ হাসিনা। এরপর 2 দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে শুরু হয় আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক, যেখানে থাইল্যান্ড এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী থাভিসিন। বড় পরিসরে আলোচনা হয় 2 দেশের সম্ভাবনাময় সবগুলো খাত নিয়ে। বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে গণমাধ্যমে আসেন 2 প্রধানমন্ত্রী। এ সময় থাভিসিন রোহিঙ্গা সংকটের কার্যকর সমাধানে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। Thailand appreciates Bangladesh's role in providing humanitarian assistance for displaced Rohingya since 2017. Thailand has also given our support towards Bangladesh's endeavor in order to achieve a sustainable solution in this matter. একই সময়ে সরকার প্রধান শেখ হাসিনা থাইল্যান্ডকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান। বলেন 2 দেশ সমুদ্র কেন্দ্রিক সরাসরি যোগাযোগের প্রস্তুতি নিচ্ছে। এছাড়া বাংলাদেশের চিকিৎসা খাতে কর্মরতদের দক্ষতা বাড়াতে বিনিয়োগেরও প্রস্তাব দেয়া হয় দেশটিকে। I propose to the Thai side to invest in our special economic zones and high-tech parks and to take one special economic zone exclusively for Thailand. Regarding maritime connectivity, we discussed the direct shipping line between Ranong Port and Chattogram Port. I also proposed him to explore the possibility of investing in hospitals and medical facilities in Bangladesh. সবশেষ 2 প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কূটনৈতিক দলিল সই হয়। বৈঠকের পর 5টি চুক্তি সমঝোতায় সই করেন 2 দেশের সংশ্লিষ্ট মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। সরাসরি যোগাযোগ বাড়াতে সরকারি কর্মকর্তাদের ভিসা অব্যাহতি প্রদানে একটি চুক্তি এবং সহযোগিতামূলক 3টি সমঝোতা, এছাড়া মুক্ত বাণিজ্য চুক্তি বা FTA স্বাক্ষরে আলোচনার জন্য একটি লেটার অফ ইন্টেন্ট বা অভিপ্রায়পত্র সই এবং বিনিময় করে বাংলাদেশ থাইল্যান্ড। দেবাশিস রায়, সময় সংবাদ। দেশের রাজনীতিতে এবার ভারত পাকিস্তান প্রসঙ্গ। আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে বিরোধী দল দমনে সহায়তা করেছে ভারত, এমন অভিযোগ করে বিএনপি দেশটির পণ্য বয়কটের আহ্বান জানিয়ে মাঠ গরম করছে। অন্যদিকে ক্ষমতাসীন দলের নেতারা বলছেন 71-এ পরাজিত পাকিস্তানও বাংলাদেশের উন্নয়ন দেখে বিস্ময় প্রকাশ করলেও তা চোখে পড়ে না বিরোধীদের। প্রচণ্ড তাপপ্রবাহে ওষ্ঠাগত প্রাণীকুল, রোদের তাপে নাভিশ্বাস জনজীবনে। এ অবস্থায় গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে খাবার, পানি ও স্যালাইন বিতরণ করছে বিএনপি। তবে এই আয়োজনেও ভারত বিরোধিতা থেমে নেই দলটির। নগরীর শান্তিনগর মোড়ে স্যালাইন ও পানি বিতরণ অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম অভিযোগ করেন, বিএনপি দমনে ব্যস্ত সরকার সীমান্ত হত্যা বন্ধে ব্যর্থ। জনগণ নয়, ভারতের সমর্থনে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এসেছে বলে দাবি তার। পুলিশ দিয়ে, বিজেপি দিয়ে বিএনপি থামাইতে পারে, বর্ডারের হত্যা থামাইতে পারে না, মানুষের পেটের জ্বালা থামাইতে পারে না। এইরকম একটা নতজানু সরকার আজকে ক্ষমতায় রেখে কোনোভাবেই মানুষের সমস্যার সমাধান হবে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত এক সভায় বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, আওয়ামী লীগের মিত্র ভারতের আগ্রাসন বন্ধে তাদের পণ্য বয়কটের আন্দোলন অব্যাহত থাকবে। ষড়যন্ত্রের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করে দিয়েছেন। সহযোগিতা পাচ্ছেন প্রতিবেশী দেশ ভারত থেকে। আগ্রাসন নীতি পরিহার করো, বাংলাদেশের রাজনীতির হস্তক্ষেপ, নগ্ন হস্তক্ষেপ আপনাকে বন্ধ করতে হবে। এদিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ সময় তিনি বিএনপির কড়া সমালোচনা করে বলেন, পাকিস্তানিরাও বাংলাদেশের উন্নয়ন দেখে রীতিমতো বিস্মিত, কিন্তু তারপরও কোনো কিছুই দেখতে পায় না দলটি। আজকে বাংলাদেশে যে উন্নতি, এটা দেখে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ লজ্জিত হন। পাকিস্তান আজ বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে, অথচ বাংলাদেশের বিরোধী দল উন্নয়ন দেখতে পায়। তারা দিনের আলোতে রাতের অন্ধকার। উপজেলা নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করছে না জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবারও হুঁশিয়ারি দেন, নির্বাচনে এমপি মন্ত্রীদের স্বজনরা কেউ অংশ নিলে ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। লোকসভা নির্বাচনের আরও খবর জানাতে এই মুহূর্তে কেরালায় আছেন সহকর্মী সুব্রত আচার্য, তার কাছে। দেখুন, ভোটের লাইনের যে ছন্দ কিন্তু এখনো পতন হয়নি, যদিও আজকে শুক্রবার। আপনি জানেন যে কেরালার যে 45% অহিন্দু সম্প্রদায়ের মধ্যে রয়েছে, তার মধ্যে খ্রিস্টান এবং মুসলিম সম্প্রদায়ের ভোটাররা কিন্তু রয়েছেন। ফলত দেখা যাচ্ছে যে দুপুরে যখন জুম্মাবারের শুক্রবারের নামাজ হচ্ছে, নামাজের সময় খানিকটা লাইনে একটু কম সংখ্যক ভোটাররা উপস্থিত ছিলেন এবং তারপর নামাজ শেষ করে এসে কিন্তু প্রচুর সংখ্যক ভোটাররা আবাসিক লাইনে দাঁড়িয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। আমি যে ভোট কেন্দ্রেতে দাঁড়িয়ে রয়েছে, এখানে মূলত একটি স্কুলে 3টি পোলিং স্টেশন রয়েছে। 3টি পোলিং স্টেশনে এখানে 6000-এর মতো ভোটার রয়েছেন এবং আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে এই পুরো 6000 জন ভোটারের ভোট দানের যে নিরাপত্তা, সেই নিরাপত্তায় কিন্তু রয়েছেন মাত্র একজন পুলিশ, রাজ্য পুলিশের সদস্য, এবং উনি একজন কনস্টেবল, তার হাতে কিন্তু কোনো অস্ত্র নেই। শুধু তাই নয়, এই এলাকার আশেপাশে আমি সকাল থেকে এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ সশস্ত্র অস্ত্রধারী কোনো পুলিশ সদস্যের একজন সদস্যকেও কোনো গাড়িকেও খুঁজে পাইনি এবং দেখিনি। পুরো এলাকায় শান্তিপূর্ণভাবে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন এবং নারী, পুরুষ, বৃদ্ধ এবং শারীরিকভাবে অক্ষম সে সমস্ত মানুষকেও আমরা তা দেখেছি যে এই ভোট কেন্দ্রগুলোতে, পোলিং স্টেশনগুলোতে লম্বা লাইন। আমাদের দর্শকরা যারা সকাল থেকে সময় টেলিভিশনের মাধ্যমে ভারতের এই দ্বিতীয় পর্বের অর্থাৎ সেকেন্ড ফেজের যে ভোট গ্রহণ পর্ব দেখছিলেন, তাদের নিশ্চয়ই স্মরণ রয়েছে যে সকালবেলা আমরা যেরকমভাবে লম্বা লাইন দেখিয়েছিলাম, ঠিক এখনও কিন্তু একই রকমভাবে লম্বা লাইনে দাঁড়িয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। এবার আসি, আপনি যখন এই মুহূর্তে দাঁড়িয়ে যখন দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে, তখন কিন্তু তৃতীয় দফার জন্য ভারতের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতারা কিন্তু তাদের দলীয় প্রার্থীর হয়ে প্রচারণা করছেন। আমরা কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রীকে যখন মালদায় বিজেপির প্রার্থী হয়ে প্রচারে দেখেছি, ঠিক এই সময় কিছুক্ষণ আগে আবার আরেকটি জায়গায়, উত্তরের আরেকটি জায়গাতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর হয়ে প্রচারণায় অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু একই রকমভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সমালোচনা, তার পাল্টা বলেছেন যে কেন্দ্রীয় সরকার তৃণমূল কংগ্রেসের সঙ্গে নয়, গোটা বাংলার মানুষ অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তো রাজনৈতিক চাপানোতরের মধ্যে কিন্তু এই যে ভোট উৎসব, সেটি কিন্তু এগিয়ে চলছে। এখন পর্যন্ত 7 ঘন্টার ভোট হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন 6 ঘন্টার যে পরিসংখ্যান, সেটি কিন্তু এখন পর্যন্ত 42% ভোট হয়েছে গোটা ভারতে। আপনি জানেন যে 13টি রাজ্যে 88টি লোকসভা আসনে ভোট চলছে। তো এখনো পর্যন্ত এই ছিল আমার কাছে দ্বিতীয় দফার 7 ঘন্টার ভোটের আমার কাছে থাকা এই সংক্রান্ত সব শেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ভারতের কেরালায়। 46তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার প্রতি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 107 জন চাকরি প্রত্যাশী। প্রশ্নে বিজ্ঞান বিষয়কে প্রাধান্য দেওয়ার কথা জানিয়ে প্রার্থীরা প্রশ্নপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি জানিয়ে পিএসসি চেয়ারম্যান বলছেন, এখন থেকে প্রতি বছর একটি বিসিএস এর সব ধাপ সম্পন্ন করার পরিকল্পনা করছে কমিশন। সোনার হরিণ সরকারি চাকরি পাওয়ার যুদ্ধে নিজেকে এগিয়ে রাখতে পরীক্ষার ঠিক আগ মুহূর্তটুকু হাতছাড়া করতে নারাজ চাকরি প্রত্যাশীরা। তাই তো শেষ মুহূর্তের প্রস্তুতির মাধ্যমে নিজেকে ঝালিয়ে নেওয়ার চেষ্টা। শুক্রবার 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুরুর অনেক আগে থেকেই কেন্দ্রের সামনে চাকরি প্রত্যাশীদের ভিড়। সময় হলে লাইন ধরে কেন্দ্রে প্রবেশ করেন তারা।
সকাল 10টায় পরীক্ষা শুরু হলেও নিয়ম অনুযায়ী 30 মিনিট আগেই বন্ধ হয়ে যায় কেন্দ্রের গেট। তবে যানজট ও বিভিন্ন কারণে অনেকেই নির্ধারিত সময়ের পর কেন্দ্রে পৌঁছান, কিন্তু ততক্ষণে হলে প্রবেশের সুযোগ হাতছাড়া হয় তাদের। এ যেন স্বপ্নভঙ্গের এক দুঃখ গাথা। আমরা তো লোকাল বাসে করে আসতেছি, তো লোকাল বাসে তো দেরি হচ্ছে, এটা স্বাভাবিক বিষয়। আমাদের রুলস রেগুলেশন যদি এমন হয় যে আমাদের পরীক্ষার্থীরা আধা ঘন্টা আগে নাস্তা করে ঢুকতে পারবে না, তার আমাদের পরীক্ষাটা 10টা না দিয়ে 9:30 করা হোক। দুপুর 12টায় পরীক্ষা শেষে বের হয়ে প্রশ্ন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান পরীক্ষার্থীরা। সাধারণ জ্ঞানটা একটু যে কনফিউশন আনসার বেশি ছিল। আমার কাছে হার্ড লাগছে, স্ট্যান্ডার্ড। গতবারে মানসিক দক্ষতা সোজা ছিল, এবারে একটু কঠিন মনে হয়েছে। প্রশ্ন প্রণয়নে বিজ্ঞানকে বেশি প্রাধান্য দেওয়ার অভিযোগ অনেকের। যারা নরমালি আর্টসের স্টুডেন্ট বা কমার্সের স্টুডেন্ট, তাদের জন্য এটা অনেক কঠিন হয়ে গেছে। ম্যাথ সেক্টরে যারা আছে তাদের জন্য খুব ইজি হবে। সায়েন্সে যারা পড়াশোনা করছে তাদের জন্য বেশি ভালো হবে। এদিকে রাজধানীর ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে পিএসসির চেয়ারম্যান জানান, পরীক্ষায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বলেন, এখন থেকে প্রতি বছর একটি বিসিএস পরীক্ষার সব ধাপ শেষ করার পরিকল্পনা করছে কমিশন। আমরা চেষ্টা করব 1 বছরের মধ্যে একটা পরীক্ষা শেষ করার জন্য, এবং এটি যে হচ্ছে সেটা আপনি গত 3টা পরীক্ষার সুপারিশের তারিখ দেখলে আপনি বুঝতে পারবেন। ঢাকা ছাড়াও বাকি 7টি বিভাগীয় শহরে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার 3140টি আসনের বিপরীতে লড়ছেন 3,38,000 পরীক্ষার্থী। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর। টি-20 বিশ্বকাপ ও জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের 3 দিনের প্রস্তুতি ক্যাম্প। বৃহস্পতিবার রাতে বন্দরনগরীতে পা রাখার পর সকালে বিশ্রামে ছিল ক্রিকেটাররা। দুপুর 2টা থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয় ক্লোজ ডোর স্কিল ট্রেনিং। প্রথম দিনে বাড়তি ধকল এড়াতে ভারী অনুশীলন রাখা হয়নি, তবে পরবর্তী 2 দিন ফ্লাড লাইটের আলোয় ম্যাচ আবহে নিজেদের ঝালিয়ে নেবে 17 সদস্যের স্কোয়াড। মূলত জিম্বাবুয়ে সিরিজের 5টি টি-20, 3টি ম্যাচ সন্ধ্যায় এবং 2টি ম্যাচ দিনে রাখায় বাড়তি গরমের উত্তাপ এড়াতেই রাতে অনুশীলনের পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের। 3 দিনের এই ক্যাম্প থেকেই বিশ্বকাপ দলের রূপরেখা চূড়ান্ত করবেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এছাড়াও নির্বাচক প্যানেল সহ গোটা কোচিং স্টাফ উপস্থিত থাকবেন এই ক্যাম্পে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গরমের আছে ঢাকায় গাছ লাগানোর হাকডাক। কোটি কোটি টাকা খরচের পরও অযত্নে যাচ্ছে মরে। জুমার নামাজে বৃষ্টির জন্য দোয়া, দেখা মিলতে পারে মের শুরুতে। ব্যাংককে শেখ হাসিনাকে রাজকীয় অভ্যর্থনা। থাই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে একটি চুক্তি ও 3টি সমঝোতা সই। বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও স্বাস্থ্য খাতে বিনিয়োগের আহ্বান। এবং দেশের রাজনীতিতে ভারত পাকিস্তান দিল্লির সহায়তায় আন্দোলন থামিয়েছে আওয়ামী লীগ, বলছে বিএনপি। ইসলামাবাদ উন্নয়নে বিস্মিত হলেও দেখতে পায় না বিরোধীরা, মন্তব্য ক্ষমতাসীনদের। এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ছোয়া খন্দকার। ধন্যবাদ ইনান। বিভাগীয় সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।